নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে বসানো হয়েছে আর্চওয়ে। প্যারিসে হামলার পর সতর্ক অবস্থানে বাংলাদেশ, জানালেন আইজিপি। প্যারিসে এক হামলাকারীকে আটকের খবর অস্বীকার বেলজিয়াম পুলিশের। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের। ওয়াশিংটনে হামলার হুমকি আইএসের। 5 বছর আগে নিষ্পত্তি হয়ে যাওয়া বিষয়ে প্রশ্ন তোলায় সালাউদ্দিন কাদেরের স্ত্রীর করা রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের বয়সসীমা 65 বছর রেখে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। 2 মাসের মধ্যে মন্ত্রিসভায় তোলার আদেশ। এবং ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর পর লাশকে রোগী সাজিয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তির চেষ্টা। একজন আটক, ক্লিনিকের সবাই লাপাত্তা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। নিরাপত্তা জোরদার করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, মার্কেট ও ব্যাংকে বসানো হয়েছে আর্চওয়ে। সংশ্লিষ্টরা বলছেন এই পদ্ধতিতে নিরাপত্তার ক্ষেত্রে অনেকটাই নিশ্চিন্ত তারা। আর ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় স্বস্তিতে রাজধানীবাসীও। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে যে কোনো ইলেকট্রনিক গেজ অপরাধী শনাক্তে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। ফখরুল শাহিনের রিপোর্ট। আর্চওয়ে একটি নিরাপত্তা গেট। কেউ আগ্নেয় অস্ত্র, ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা নাশকতামূলক কিছু নিয়ে ভিতরে প্রবেশ করলেই সঙ্গে সঙ্গে বেজে উঠবে এর সিগন্যাল বাতি, যার মাধ্যমে দ্রুত চিনে ফেলা সম্ভব নাশকতাকারীদের। গেট যদি না থাকতো হাত দিয়ে চেক করতাম, এখন গেট থাকার কারণে সম্মানজনকভাবে আমরা চেক করতে পারি। নিরাপত্তা আমাদের এখানে যথেষ্ট আছে, ডিউটি ভালোভাবে করি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। প্রথমে সর্টিং আউট করে ফেলতে পারছি যে কারো কাছে কোনো ধরনের ওই ধরনের আর্মস বা কোনো কিছু আছে কিনা। আমাদের বিল্ডিং এর 90 to 95% নিরাপত্তা আমরা এনশিওর করতে পারছি। রাজধানীবাসী বলছে জনগণের নিরাপত্তার স্বার্থে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আর্চওয়ে বসানো দরকার। অনেক রকমের অকারেন্স তো হচ্ছে, এই জন্য সিকিউরিটির অভাবে তো, তাই না? এখন সিকিউরিটিটা তো সবাই চায়। অবশ্যই আমরা সন্তুষ্ট। যে ঝামেলা অরাজকতা চলছে সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের জন্য একটা প্রোটেক্টিভ মেজার হিসেবে কাজ করবে। যদি কারো চিন্তা থাকে যে খারাপ কোনো কাজ করবে, তাহলে অবশ্যই এটার মাধ্যমে ডিটেক্ট করা সম্ভব হবে। ডিএমপি বলছে আর্চওয়ের মাধ্যমে অপরাধীদের দ্রুত শনাক্ত করতে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করবেন তারা। ইলেকট্রনিক্স ডিভাইস যখন ব্যবহার হয়, এটা অপরাধীরা অনেক ক্ষেত্রে বুঝে না উঠলেও অপরাধ শনাক্তকরণের ক্ষেত্রে, অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে এবং ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা বলছেন দেশে অরাজকতা সৃষ্টি করতে অপরাধীরা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা করতে পারে। তাই অপরাধীদের কূটকৌশল রুখতে এখনই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তাদের। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানী জুড়ে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ নিরাপত্তা। রাজধানীর 50টি থানার অধীনে অর্ধ শতাধিকে তল্লাশি চৌকি বসানো হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে। এক্ষেত্রে মোটর সাইকেল আরোহী ও সিএনজি চালিত অটোরিকশা যাত্রীদের বেশি তল্লাশি করা হচ্ছে। বিদেশি নাগরিক হত্যা, ব্লগারদের ওপর হামলা সহ বিভিন্ন নাশকতায় মোটর সাইকেল ব্যবহৃত হওয়ায় এই বাহনটির ওপর বাড়তি নজর রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশ সদস্যরা। এদিকে চলমান নাশকতা প্রতিরোধে যৌথ বাহিনীর ব্লক রেইডের পাশাপাশি চট্টগ্রামের 5টি প্রবেশ পথে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সোমবার সকাল থেকে দিনভর প্রতিটি পয়েন্টে সন্দেহজনক যানবাহন এবং ব্যক্তিদের তল্লাশি করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সোমবার সকাল থেকে নগরীর প্রবেশ পথ হিসেবে পরিচিত বাকুলিয়ার শাহ আমানত সেতু, পাহাড়তলী সিটি গেট, পতেঙ্গার শাহ আমানত বিমানবন্দর, বাইজিদের অক্সিজেন মোড়, চাঁদগাঁওয়ের মহুরা কালুরঘাট সেতু এলাকায় অবস্থান নেয় পুলিশ। দিনভর চলে পুলিশের তল্লাশি। আশঙ্কাকে মাথায় রেখে যাতে জনগণ নিরাপদ থাকে, জনগণকে আশ্বস্ত করতে চাই যে পুলিশ আপনাদের পাশে আছে। এই কারণে আমরা তল্লাশি এবং পুলিশ টহল জোরদার করেছি। এসব পয়েন্টে সন্দেহভাজন ব্যক্তিদের গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করা হয়। সে সাথে তল্লাশি চলে সন্দেহভাজন যানবাহনও। জনগণের নিরাপত্তার স্বার্থে এই তল্লাশি। আর এই তল্লাশি করতে গিয়ে অনেক সময় অনেক যাত্রীরা একটু হয়রানির শিকার মনে করলেও
যাত্রীরাই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন। এদিকে পুলিশের এই তল্লাশির কারণে সাধারণ যাত্রীরা কিছুটা বিরক্ত হলো, এটিকে তারা আইন শৃঙ্খলা রক্ষার্থে ইতিবাচক হিসাবেই দেখছেন। আমরা চাই ওনারা আমাদেরকে সহযোগিতা করুক, আমরাও ওনাদেরকে সহযোগিতা করবো যাতে এই চেক আপটা ওনারা করুক। রাস্তাঘাটের তল্লাশিটা খুব ভালো, উদ্যোগটা ভালো হয়েছে। মোটামুটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো জন্য ওরা করতেছে, মোটামুটি ভালো হইতেছে। এর বাইরে নাশকতা এড়াতে প্রতিদিন সন্ধ্যার পর পুলিশ, র্যাব এবং বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ব্লক রেড চালিয়ে যাচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক দাবি করেছেন, সারা দেশে চলমান বিশেষ অভিযানে নিরপরাধ কোনো ব্যক্তিকে নয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে অপরাধীদের। সাম্প্রতিক সময়ে হামলা, দুর্ঘটনায় মারা যাওয়া 14 পুলিশ সদস্যের পরিবারের হাতে দুপুরে পুলিশ সদর দপ্তরে 61 লাখ টাকা অনুদান তুলে দেওয়ার পর একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই পুলিশের ওপর হামলা চালানো হচ্ছে। ফ্রান্সের প্যারিসে হামলার পর দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরো সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলেও জানান তিনি। এ সময় আইজিপি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামানকে মোবাইলে হুমকিদাতাকে শনাক্ত করা হয়েছে। আমরা অবশ্যই সতর্ক আছি। আমাদের দেশে হোম গ্রাউন্ড কিছু মিলিটেন্ট গ্রুপ বিভিন্ন সময় কিছু দুর্ঘটনা ঘটিয়েছে, আপনারা জানেন। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা আমরা আরও সেন্সিটাইজ হয়েছি, আরও দায়িত্বশীল হয়েছি, আরও সতর্ক হয়েছি। কোনো নির্দোষ ব্যক্তিকে গ্রেপ্তার করার নির্দেশনা নেই। নির্দেশনা যেটা আছে, যারা অতীতে এই সমস্ত মামলা গ্রেপ্তার হয়েছে আবার জামিনে পেয়ে গোয়েন্দা সংস্থা রিপোর্ট আছে, তারা একইভাবে তৎপরতা অব্যাহত রাখছে। এই ধরনের ব্যক্তিদেরকে গ্রেপ্তার করতে পারা হয়। দেশের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের বেশ কজন নেতাকর্মী সহ 113 জনকে আটক করেছে। এদের অনেকেই নাশকতার মামলার আসামি। পুলিশ জানায়, সুনামগঞ্জে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নাশকতার অভিযোগ সহ বিভিন্ন মামলায় 31 জনকে গ্রেফতার করা হয়। একই সময় কুষ্টিয়ায় অভিযান চালিয়ে আটক করা হয় 33 জনকে। এছাড়া সাতক্ষীরা থেকে 37 জন, মানিকগঞ্জ থেকে 11 জন ও গাজীপুর থেকে 2 জনকে আটক করে পুলিশ। প্যারিসের মতো বাংলাদেশেও জঙ্গিবাদ তৎপরতা চেষ্টা করা হচ্ছিল, কিন্তু সরকারের দৃঢ়তায় তা প্রতিহত হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমিন হোসেন আমু। সোমবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ভাস্কর নভেরা আহমেদের ভাস্কর্য হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে প্রথম কাজ হবে দেশের গুণীজনদের উপযুক্ত সম্মাননা দেয়া, যে কাজটি বর্তমান সরকার নিরলসভাবে করে যাচ্ছে। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থিতিতে 80-র দশক থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কাছে থাকা নভেরা আহমেদের উপবিষ্ট রমণী ভাস্কর্যটি জাদুঘরে সংরক্ষণের জন্য তুলে দেন শিল্পমন্ত্রী। আমাদের দেশে এই ধরনের জঙ্গিবাদের উত্থান করার ঘটনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়তার মধ্য দিয়ে আমাদের দেশে সেটা তাদের এখন পর্যন্ত সম্ভব হয়নি এবং তাদেরকে স্থিমিত করা হয়েছে, তাদেরকে যথাযোগ্যভাবে প্রতিহত করা হয়েছে, যার জন্য এখনো আমরা একটি শান্তিপ্রিয় দেশ হিসাবে বসবাস করতে সক্ষম হচ্ছি। আমাদের দেশের ঐতিহ্য আমাদেরই তুলে ধরতে হবে এবং আমাদের দেশের গুণীজনদের সম্মান যদি আমরা দিতে না পারি, তাহলে বিদেশিরাও আমাদের সম্মান দেবে না। 5 বছর আগে বিষয়টি নিষ্পত্তি হয়ে যাওয়ায় মানবতা বিরোধী অপরাধের দায়ে ব্যক্তির বিচার এবং ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জ সংক্রান্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রীর রিট কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি তরিকুল হাকিম এবং বিচারপতি ফরিদ আহমেদ শিবলির সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সোমবার এ বিষয়ে অপারগতা প্রকাশ করে রিটটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। এর আগে 2010 সালে সালাউদ্দিন কাদেরের পক্ষে একই ধরনের রিট করা হলে তা খারিজ করে দেন হাইকোর্ট। এরপরও গত 3রা নভেম্বর পুনরায় সালাউদ্দিন কাদেরের স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী ব্যক্তির বিচার সংক্রান্ত সংবিধানের 4টি বিধান চ্যালেঞ্জ করলে সময় ক্ষেপণ হবে এই যুক্তি দেখিয়ে রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন আদালত। এদিকে আগামীকাল মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রিভিউ শুনানির দিন ধার্য রয়েছে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সীমা 65 বছর রেখে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী 2 মাসের মধ্যে এই সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় তোলার জন্য আদেশ দিয়েছেন আদালত।
সোমবার সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। গত 14 জানুয়ারি মুক্তিযোদ্ধাদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে চাকরির অবসরের বয়সসীমা 60 বছর থেকে বাড়িয়ে 65 বছর নির্ধারণ করেন হাইকোর্ট। রিটকারীর আইনজীবী জানিয়েছেন, বিষয়টি মন্ত্রিসভায় তোলার পর সরকার নতুনভাবে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা নির্ধারণ করতে পারবে। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিষ্পত্তি করেছেন এই ডাইরেকশন সহ যে হাইকোর্টের যেই রায় সেটা বহাল থাকবে এবং সরকার 65 অথবা যেই কোনো সিদ্ধান্ত নিতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। প্রবাসের সময় আরো থাকছে, বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অংশ নিতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল। সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস বাফুফে। প্রধানমন্ত্রী তার নেদারল্যান্ডস সফরের বিস্তারিত অবহিত করেছেন রাষ্ট্রপতিকে। নীতি অনুযায়ী বিদেশ সফর শেষে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে এই সফরের বিষয়ে অবহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি। বৈঠকে এই সফরের বিভিন্ন দিক রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়। নেদারল্যান্ডস সফরে সে দেশের সঙ্গে একটি চুক্তি ও কয়েকটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। ফ্রান্সের হামলা প্রসঙ্গ। প্যারিস হামলায় জড়িত ফরাসি পরিবারের 3 ভাইয়ের একজনকে ব্রাসেলস থেকে আটকের খবর প্রকাশ হলেও পরে তা অস্বীকার করেছে বেলজিয়াম পুলিশ। সেই সঙ্গে তাকে ধরতে এখনো অভিযান চলছে বলে জানান তারা। নিহত 7 হামলাকারীর মধ্যে এখন পর্যন্ত 5 জনের পরিচয় প্রকাশ করা হয়েছে। এদিকে ইসলামিক স্টেট জঙ্গিদের শক্ত ঘাঁটি সিরিয়ার রাক্কা শহরে বিমান হামলা চালিয়েছে ফরাসি বিমান বাহিনী। এরই মধ্যে ফ্রান্স ও ইউরোপে আরও সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস। পুরো প্যারিসের নিরাপত্তায় কিছুক্ষণ পরপরই টহল দিচ্ছে সেনা সদস্যরা। রেল স্টেশন, শপিং মল সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। আর এসব কাজে পুলিশের পাশাপাশি নিয়োজিত রয়েছে অন্তত 5000 সেনা সদস্য। অভিযান চালানো হচ্ছে প্যারিসের বাইরেও। সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের মোলেনবিক এলাকায় অভিযান চালিয়ে 8 হামলাকারীর মধ্যে একমাত্র জীবিত এবং হামলায় জড়িত ফরাসি পরিবারের 3 ভাইয়ের একজন সালে আবদেসালামকে গ্রেফতার করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এলেও গ্রেফতারকৃত ওই ব্যক্তি আবদেসালাম নয় বলে জানিয়েছে বেলজিয়ান পুলিশ। সেই সঙ্গে তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও এ সময় জানান তারা। এর আগে 26 বছর বয়সী ওই যুবকের ছবি প্রকাশ করে ফরাসি পুলিশ। এর পরপরই তাকে ধরতে ব্রাসেলস জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। ফরাসি পুলিশ বলছে প্যারিসে হামলার পরিকল্পনা করা হয় বেলজিয়াম থেকে, যদিও ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস বলছেন এই পরিকল্পনা করা হয় সিরিয়ায় বসে, আর সেখান থেকে সবকিছু পরিচালিত হয় বলেও দাবি তার। হামলার পরিকল্পনা ফ্রান্সের বাইরে থেকেই করা হয়েছে বলে আগেই তথ্য পেয়েছি আমরা। সিরিয়ায় বসেই এই হামলার পুরো পরিকল্পনা করা হয়েছে এবং সেখান থেকেই পুরো হামলাটি পরিচালিত হয়েছে। এছাড়াও ফ্রান্স ও ফ্রান্সের বাইরে আরো হামলার আশঙ্কা করছি আমরা। এদিকে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে ফ্রান্স জুড়ে চলা জঙ্গি বিরোধী অভিযানে এ পর্যন্ত অন্তত 23 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনিউভ। ফ্রান্স জুড়ে চলা জঙ্গি বিরোধী অভিযানে আমরা এ পর্যন্ত 23 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এদের কাছ থেকে কালাশনিকভ রাইফেল সহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছি আমরা। শুক্রবারের হামলার পর থেকেই নিরাপত্তাজনিত কারণে প্যারিসের লুভ জাদুঘর, আইফেল টাওয়ার সহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে প্যারিসে আইএসের চালানো ভয়াবহ জঙ্গি হামলার জবাবে রোববার রাতে আইএস জঙ্গিদের শক্ত ঘাঁটি সিরিয়ার রাক্কা শহর ও এর আশপাশের এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। জর্ডানে অবস্থিত ফ্রান্সের ঘাঁটি থেকে 10টি যুদ্ধ বিমান একযোগে এই হামলা চালায় বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার 3 দিন পেরিয়ে যাওয়ার পর বর্তমানে সেখানকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি স্কাইপে যোগাযোগ করেছিলাম ফ্রান্স প্রবাসী সাংবাদিক ও প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবুর সঙ্গে। তিনি আমাদের জানান বিস্তারিত। আমরা এখন দাঁড়িয়ে আছি ফ্রান্সের প্যারিসের কেরচিমা অঞ্চলে, যেটি একটি বাংলাদেশের অধ্যুষিত এলাকা, এবং মানুষজন যার যার মতো করে তাদের কাজের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো এই সাথে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি, সংখ্যা হলেও আতঙ্ক কিছুটা হলেও মানুষজন তাদের জীবনযাত্রা শুরু করেছেন, যার যার মতো করে কাজে যাচ্ছেন। এবং আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন বা দেখেছেন যে গতকাল
সন্ধ্যার কিছু পরপর ঐতিহাসিক রিপাবলিক চত্বরে যখন মানুষজন এখানকার নিহতদের স্বজনদের উদ্দেশ্যে বা নিহত যারা হয়েছিলেন তাদেরকে ফুল দিয়ে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, ঠিক সেই সময় একটি গুলির শব্দে মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং বিভিন্ন দিক বিদিক দৌড়াদৌড়ি শুরু করেন। তো তারপর থেকে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে আতঙ্কগ্রস্ত না হওয়ার জন্য। এর মধ্যে কিন্তু প্যারিস একটি গুজবের শহরে পরিণত হয়েছে এটা বলা যায়, যে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে এখান থেকে গুলি শুরু হয়েছে এখান থেকে, এবং বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় সম্ভবত হচ্ছে, যদিও নির্ভরশীল কোন সূত্র থেকে এ ধরনের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর এই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সন্ত্রাসী হামলার পর থেকে বিশেষ করে যারা বৈধতার প্রক্রিয়া রয়েছেন আমাদের বাংলাদেশে কিংবা অন্যান্য যারা আছেন, এই ধরনের ইনসিডেন্ট পর স্বাভাবিকভাবেই সরকার কিছুটা কঠোরতা অবলম্বন করে, এবং যদিও সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোন ধরনের মেসেজ দেওয়া হয়নি, যেন তারপরেও আমাদের প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা এক ধরনের শঙ্কার মধ্যেই আছেন। সন্ত্রাসী উৎপাদনের কারখানা উল্লেখ করে সিরিয়ায় সামরিক অভিযান তীব্রতর করার আহ্বান জানালেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। দেশটির পার্লামেন্টের উচ্চ ও নিম্ন কক্ষের এক যৌথ সভায় একথা বলেন ওলাদ। আইএস জঙ্গিদের কাপুরুষ আখ্যা দিয়ে তাদের নির্মূলে ফ্রান্স প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান তিনি। সে সময় সন্ত্রাসের বিরুদ্ধে ফরাসি জাতির যুদ্ধ অব্যাহত রাখার কথা বলেন ওলাদ। নিরাপত্তার স্বার্থে জরুরি অবস্থা বাড়ানোর প্রতি ইঙ্গিত করেন ফরাসি প্রেসিডেন্ট। ফ্রান্সের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর জারি করা জরুরি অবস্থা আগামী 3 মাসের জন্য বাড়াতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে। আইএস বিরোধী অভিযানকে সমন্বিত করতে যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার চিন্তা ভাবনা রয়েছে। বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই এবং আইএস পশ্চিমাদের সৃষ্টি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। সোমবার দুপুরে রংপুরের নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। বাংলাদেশে আইএসের কোনো উপস্থিতি নাই, তাদের এখানে কোনো কাজ নাই। আইএস তো সৃষ্টি করছে পশ্চিমা শক্তিগুলো, আইএসের সৃষ্টিকর্তা তারাই, তাদের হাতিয়ার দিয়েছে, অস্ত্র দিয়েছে, সরঞ্জাম দিয়েছে, তারা এখন আইএস বিরুদ্ধে কথা বলছে। সেই আইএস এখন সারা পৃথিবীতে সন্ত্রাস করে বেড়াচ্ছে। আমরা নির্বাচন করব, বিরোধী নির্বাচন করব, আমিও করব, আমার দলও করবে। আমরা তো 300 প্রার্থী সিলেকশন ঠিক করছি, আগামী নির্বাচনে আমরা প্রার্থী দেব। বাংলাদেশের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 39তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। যে ঘটনা ঘটেছে, এই ঘটনা আমাদের দেশে ঘটবে না এটা বলার কোনো কারণ নেই। আমি খুব নিশ্চিত করে বলতে পারি সেই প্রচেষ্টা দেশেও আছে। বাংলাদেশকে কেন্দ্র করে কিন্তু ষড়যন্ত্র পাকাচ্ছে, দেশি বিদেশি শক্তি এই ষড়যন্ত্রের সাথে যুক্ত। সুতরাং আজকে আমাদের সাবধান হতে হবে। পুলিশ কোনো মামলা ও ওয়ারেন্ট ছাড়াই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, পুলিশ এর মাধ্যমে গ্রেফতার বাণিজ্য চালাচ্ছে যা আইনের শাসনের পরিপন্থী। গ্রেফতার বন্ধ করুন। কোন রকম মামলা মকদ্দমা ছাড়া গণহারে গণগ্রেফতার কোনো অবস্থায় একটা দেশের জন্য শুভ হতে পারে না। সারা বাংলাদেশের মানুষ আজ বিভীষিকাময় অবস্থায় আছে। কে কখন গ্রেপ্তার হয় কেউ বলতে পারে না। রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গ্রেফতার 2 আসামি বিপ্লব ও হুমায়ুন কবিরের জামিন আবেদন নামঞ্জুর করে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল আলম এ নির্দেশ দেন। এর আগে 2 আসামি বিএনপি নেতা রাশিদুল নবী খান বিপ্লব ও হুমায়ুন কবির হীরাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে শুনানি শেষে তা নামঞ্জুর করেন বিচারক। একই সঙ্গে আগামী 30 নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। এছাড়া বিপ্লবের অপর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সুচিকিৎসা নিশ্চিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। গত 3 অক্টোবর রংপুরের কাউনিয়ার কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক কুনিও হোশি।
আল আরাফা নামে একটি প্রাইভেট ক্লিনিকে ভুল চিকিৎসা ও অবহেলায় প্রসূতির মৃত্যুর পর কৌশলে ময়মনসিংহ মেডিকেলে লাশকে রোগী সাজিয়ে ভর্তির চেষ্টা করা হয়। বিষয়টি বুঝতে পেরে হাতে নাতে আটক করা হয় ক্লিনিকের এক আয়াকে। জড়িতদের বের করতে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার পর থেকে ক্লিনিকের লোকজন পলাতক রয়েছে। সাইম আকন্দের ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই গ্রামের জয়নাল মিয়ার গর্ভবতী স্ত্রী শাহানাকে গত শনিবার চরপাড়া এলাকার আল আরাফা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই সিজার অপারেশনের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন শাহানা। পরে শাহানা মারা গেলে সোমবার সকালে রোগীর লোকজনকে না জানিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসে ক্লিনিকের এক আয়া। এদিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে অভিযোগ করে এর বিচার দাবি করেছেন স্বজনরা। আমার না 3 দিন ধরে অপারেশন করছে, এই বাচ্চা সিজারে আজকে কিভাবে মারা গেল। আমরা এসে দেখি ওনে লাশ ফেলা রেখে কই গেছে আর কেউ খোঁজ খবর নাই। একটা আয়ার সাথে আছে গেলি উনি ভুল চিকিৎসার জন্য যে মারা গেল, এটা ঠিক না, এটা বিচার হোক, এটা বিচার চাই আমরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, ওই রোগীকে মৃত অবস্থায় নিয়ে আসায় ভর্তি করা হয়নি। আমাদের যে পেশেন্টে এসেছিল আমরা ক্লিনিক্যালি ডেট পেয়েছি, তো আমরা অ্যাটেন্ডেন্স তখন খুঁজি যে সঙ্গে কে আছে, হাজবেন্ড, বাবা বা বড় ভাই, গার্জেন। তো আমরা দেখি যে পেশেন্টের সাথে কোনো অ্যাটেন্ডেন্স নেই। আমাদের রূপা কইছে খালা নিয়ে যান, নিয়ে যায় ভর্তি করায় আসেন, বাস এতটুকুই জানি, যেটা নাম মোরাইটা আমি জানি না। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য আল আরাফা হাসপাতালের আয়া নাসিমাকে আটক করেছে পুলিশ। লাশ আমরা এসে এই হসপিটালে পাইছি, সরকারি হসপিটালে বারান্দা পাইছি, কিন্তু এখানে তারপরে আর ওই ভিকটিমের কোনো গার্জেন খুঁজে পাচ্ছি না। ওরা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর হাসপাতালের মালিক, কর্মকর্তা, কর্মচারী সবাই পালিয়ে যায় বলে জানান ভর্তি হওয়া রোগীদের স্বজনরা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। এই অবস্থায় আগামী 15 দিনের মধ্যে বাড়তি টাকা ফেরত দেয়া না হলে এমপিও বাতিল সহ দায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আসন্ন এসএসসি পরীক্ষার ফর্ম ফিলআপের জন্য বোর্ড নির্ধারিত ফিস ছিল মানবিক বিভাগে 1355 টাকা থেকে 1400 টাকা এবং বিজ্ঞান বিভাগে 1455 থেকে 1500 টাকা পর্যন্ত। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো সকল নিয়ম নীতি লঙ্ঘন করে সর্বনিম্ন 4000 থেকে সর্বোচ্চ 16000 টাকা পর্যন্ত আদায় করেছে। আর এক্ষেত্রে সর্বপ্রথম বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনা হয় ছাত্রলীগের পক্ষ থেকে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা গিয়ে এ বিষয়ে আন্দোলন করেছিলেন। 1400 টাকা যে কমার্সের যে টাকাটা, সে টাকা আমরা দেখতে পেয়েছি 10,000, 12,000, 14,000 টাকা পর্যন্ত বিভিন্ন স্কুলগুলোতে নেওয়া হচ্ছিল। এরই প্রেক্ষিতে আজ 200 শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং তাদের প্রতিনিধি নিয়ে বৈঠক করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক সেই বৈঠকে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত ফি ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছেন। বোর্ডের ফির বাইরে যে টাকাটা নেন সেটি রসিদ দেন না। যদি আমরা সুনির্দিষ্ট অভিযোগ পাই আজকের পরে, তার এমপিওভুক্ত বাতিল সহ স্কুলের ম্যানেজিং কমিটি বাতিল সহ আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে সুপারিশ করব। অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানিয়েছেন নানা কারণে তারা এই বাড়তি টাকা নিয়েছিলেন। এখন যেহেতু জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন, সেই অনুযায়ী তারা সে টাকা ফেরত দেবেন। যে বেতনটা আমরা নিয়েছি সে বেতনটা অ্যামাউন্টটা যেহেতু বেশি, সেজন্য টোটাল অ্যামাউন্ট এসে বেশি হয়ে গেছে। আমাদের ছাত্র অভিভাবকদের একটা প্রত্যাশা ছিল যেন আমরা তাদের জন্য একটা গ্র্যাজুয়েশন সেরিমনি করি, এটা বলে সমাবর্তন, এবং এটা গর্জিয়াসলি হয়, এবং এটার যে ব্যয় এটা তাদেরই প্রস্তাব যে তারা এই ব্যয়টা বহন করবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামী ফেব্রুয়ারি মাসে এই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে মার্চ মাস পর্যন্ত বেতন এবং অতিরিক্ত ফিস আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছেন। কমল দে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সোমবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে আচার্যের বক্তৃতায় রাষ্ট্রপতি বলেন, দেশ ও জনগণের খাদ্যের চাহিদা মাথায় রেখে এ খাতে গবেষণা কার্যক্রম আরো বাড়াতে হবে। সমাবর্তনে কৃষি ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টর অব ইউনিভার্সিটি উপাধি দেয়া হয়। 2050 সালকে সামনে রেখে আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যা, খাদ্য চাহিদা ও খাদ্য নিরাপত্তার আলোকে কৃষিকে এগিয়ে নিতে হবে। টেকসই ও কৃষি বান্ধব প্রযুক্তি কৃষকদের দূরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি তারা যাতে নবতর প্রযুক্তি ব্যবহার করতে পারে সে জ্ঞানও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে হবে। দেশ ও জনগণের চাহিদা সামনে রেখে যুগোপযোগী কৃষি গবেষণা সম্প্রসারণ কার্যক্রম বৃদ্ধির জন্য আমি কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানাই।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, সংসদ ভবন এলাকায় স্থপতি লুই আই কার্নের নকশা বহির্ভূত কোনো স্থাপনা থাকলে তা সরানোর উদ্যোগ নেওয়া হবে। সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লুই আই কার্নের মূল নকশা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নকশা আনার পরই নকশা বহির্ভূত স্থাপনা সরানো হবে। যুক্তরাষ্ট্র হতে লুই আই কার্ন প্রণীত মূল নকশা আনা হলে তার আলোকে সংসদ ভবন সহ তৎসংলগ্ন এলাকার সকল স্থাপনা সুষ্ঠু সংরক্ষণ এবং সমন্বয় করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। লুই আই কার্নের যে মূল আপনার নকশা, সেখানে কোনো কবরস্থান দেখানো হয় নাই। আমরা আওয়ামী লীগ সরকার আছে, এখানে যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা যায় তাহলে সেই জন্য যে সবুজ চত্বরগুলো আছে সেখানে আমরা কবর হিসাবে কবর দেব। মূল নকশা যারা পরিবর্তন করেছে তাদের অবশ্যই আমার মনে হয় জবাবদিহি করতে হবে। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা BIWTA। সোমবার সকালে প্রতিষ্ঠানটির যুগ্ম পরিচালক AKM আরিফ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। শহরের 5 নম্বর ঘাট থেকে শুরু করে টার্মিনাল পর্যন্ত অন্তত 80টি ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। এর আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা পালন করা না হলে তৃতীয় দিনের মতো এই অভিযান চালায় BIWTA। এ সময় সংস্থাটির সহকারী পরিচালক রেজাউল করিম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার প্রবাসের খবর। সৌদি আরবে বেশ সুনামের সঙ্গে কাজ করছেন বাংলাদেশি প্রবাসীরা। প্রবাসীদের অনেকেই এখন ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এক্ষেত্রে কার্গো খাতকে সবচেয়ে সম্ভাবনাময় ও লাভজনক হিসেবে মনে করছেন প্রবাসীরা। সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের রিপোর্ট। সৌদি আরবে কর্মরত রয়েছেন প্রায় 13 লাখ বাংলাদেশি শ্রমিক। এদের অধিকাংশই এসেছেন শ্রমিক ভিসায়। অনেকে কর্মদক্ষতা ও পেশা পরিবর্তনের সুযোগ নিয়ে ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। পোশাক শিল্প, ট্রাভেলস ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্ট, হোটেল রেস্টুরেন্ট খাতে বেশ সফল হয়েছেন অনেকে। তবে প্রবাসীদের অনেকেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন এক সম্ভাবনা দেখছেন কার্গো খাতে। এটা একটা লাভজনক ব্যবসা, এটা সবার জন্য। এখানে অনেক হাজার হাজার আমাদের বাংলাদেশের শ্রমিকরা এখানে শ্রম দিতেছে। এটা বাংলাদেশ সরকারের জন্য একটা প্লাস, লাভজনক ব্যবসা। কার্গো মানেই জাহাজে মালামাল পাঠানো। কয়েক মাস আগেও এমন ধারণা ছিল প্রবাসীদের মাঝে। তবে বর্তমানে এই ধারণা পাল্টে দিয়েছে রিয়াদ, দাম্মাম, মদিনা ও জেদ্দার বাংলাদেশি কার্গো ব্যবসায়ীরা। মাত্র 10 বছর আগে বিমানে যেখানে প্রতি সপ্তাহে 500 থেকে 1000 মেট্রিক টন মালামাল পাঠানো হতো, এখন এই সংখ্যা লাখ ছাড়িয়েছে। তবে অনেক ব্যবসায়ী মনে করেন বিমানের শিডিউল বিপর্যয়ের কারণে সময়মতো মাল ডেলিভারি দিতে না পারায় তারা ক্ষতির মুখে পড়েছেন। আজকে অল্প কিছুদিন হচ্ছে কার্গোর মাল বাংলাদেশে ডেলিভারি ভালোভাবে হচ্ছে না। আহ্বান জানাই সরকারের প্রতি যে আমাদের আগের যেভাবে মালামাল ডেলিভারি দিচ্ছি ঠিক আবারও যাতে আমরা এইভাবে দিতে পারি। বাংলাদেশ বিমানের পরিবহন সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন প্রবাসীরা। কার্গো ব্যবসার মান উন্নয়ন হলে বেশি পরিমাণে রেমিটেন্স পাঠাতে পারবেন প্রবাসীরা। এদিক বিবেচনা করে সরকার দেশে কার্গো পরিবহন সেবার মান উন্নয়ন করবেন, এমনটাই প্রত্যাশা করছেন প্রবাসীরা। সৌদি আরব থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে 42 জন তরুণ আলোকচিত্র শিল্পীর 105টি ছবি নিয়ে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। সোমবার দুপুর 3টায় রাজধানীর ধানমন্ডি দৃক গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বুয়েট প্রকৌশল বিভাগের শিক্ষক মাহবুবুর রহমান চৌধুরী। এখানে 4টি ধারাবাহিক আলোকচিত্র স্থান পেয়েছে। প্রতিটি ধারাবাহিক একটি বিশেষ বিষয়কে তুলে ধরবে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রদর্শনীটি চলবে 18 নভেম্বর পর্যন্ত। এই কয়দিন সবার জন্য খোলা থাকবে দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত। প্রদর্শনীটির মিডিয়া পার্টনার সময় টেলিভিশন। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হামলার হুমকি দিয়ে নতুন ভিডিও প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। সেই সঙ্গে সিরিয়ায় আইএস বিরোধী বিমান হামলায় যেসব দেশ অংশ নিয়েছে তাদেরকে প্যারিস হামলার মতো পরিণাম ভোগ করতে হবে বলেও ভিডিওতে হুমকি দেওয়া হয়। প্যারিসে হামলার পর সিরিয়ায় আইএস এর ঘাঁটিতে পশ্চিমা দেশগুলোর বিমান হামলা জোরদারের মধ্যেই এই ভিডিও বার্তাটি প্রকাশ করলো আইএস। ভিডিও বার্তাটি ইরাকে আইএস এর একটি উপদল প্রকাশ করলেও এর সত্যতা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। ভিডিও বার্তায় অস্ত্র হাতে এক ব্যক্তিকে আইএস এর হয়ে যুক্তরাষ্ট্র সহ সিরিয়ায় বিমান হামলা চালানো অন্যান্য দেশেও হামলায় হুমকি দিতে দেখা যায়।
অবশেষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অংশ নিতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল। সোমবার রাতে একটি বিশেষ বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সকারুরা। মঙ্গলবার বিকেল 5:30টায় বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া দল। নিরাপত্তা ইস্যুতে নানা অজুহাত দেয়ায় এক সময় অনিশ্চয়তা তৈরি হয়েছিল অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর নিয়ে। বাহুফে কর্তৃক সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাসের পরও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অংশ নিতে ঢাকায় আসতে নানা গড়িমসি করে অস্ট্রেলিয়া দল। গেল শনিবার রাতে ঢাকায় আসার কথা থাকলেও আসেনি টিম কাহিলরা। দেশটির ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে জানানো হয়েছিল সিঙ্গাপুরে অনুশীলন শেষে সোমবার ঢাকায় আসবে অস্ট্রেলিয়া দল। শেষ পর্যন্ত কথা রেখেছে এনজে পোস্তেকোগ্লুর শিষ্যরা। রাত 8:30টায় ফুটবলার ও কর্মকর্তা সহ 44 সদস্যের দলটি ঢাকায় পৌঁছে। এ সময় বিমানবন্দরে ফুটবলারদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। বিমানবন্দর থেকে সরাসরি ফুটবলাররা চলে যান হোটেল ওয়েস্টিনে। সেখানে রাতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে অস্ট্রেলিয়া দল। আমাদের প্রস্তুতি বেশ ভালো আছে। এই ম্যাচটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আশা করছি বেশ ভালো একটা ম্যাচ হবে। জয় নিয়েই দেশে ফিরতে পারবো আমরা। এটা একটা ভিন্ন পরিবেশ আমাদের জন্য। প্রথম খেলতে এসেছি এখানে। আগের ম্যাচে ওদের হারিয়েছি, তাই এবারও হারাতে পারবো আশা করছি। এদিকে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকা। সোমবার বন্ধ ছিল স্টেডিয়ামের আশেপাশের সব দোকানপাট। নিরাপত্তার স্বার্থে ম্যাচের দিনও বন্ধ থাকবে স্টেডিয়াম এলাকার সব দোকান। এর আগে সোমবার সকাল থেকে নিরাপত্তা কর্মীরা ছাড়া বঙ্গবন্ধু স্টেডিয়ামের আশেপাশের এলাকা ছিল জনশূন্য। ডিএনপির অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান জানিয়েছেন, ম্যাচ নির্বিঘ্ন হওয়ার জন্য ভেন্যুর আশেপাশে নেওয়া হয়েছে 4 স্তরের নিশ্চিদ্র নিরাপত্তা। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরা থাকবেন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে। পাশাপাশি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের আশেপাশের দালানগুলোতেও থাকবে কড়া নজরদারি। একইভাবে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের টিম হোটেলেও থাকবে সর্বোচ্চ নিরাপত্তা। ফিরতি লেগের ম্যাচ খেলে মঙ্গলবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে সকারুরা। মাঠের ভিতরে একটা নিরাপত্তা ব্যবস্থা থাকবে, গ্যালারিতে একটা নিরাপত্তা ব্যবস্থা থাকবে, গেটে ঢোকার সময় একটা নিরাপত্তা ব্যবস্থা থাকবে, আবার বাইরে স্টেডিয়ামের বাইরে আউটার গেটে একটা নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এটাই 4 স্তর আমি মিন করেছি। এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় সাদা পোশাকে পুলিশ থাকবে, বিভিন্ন হাই রাইজ বিল্ডিং গুলোতে রুফটপে পুলিশ থাকবে। স্টেডিয়ামের বিভিন্ন গেট দিয়ে ঢোকার সময় সেখানে আমাদের ইলেকট্রনিক এবং ম্যানুয়াল বডি চেক থাকবে। এক যুগ আগে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যের অগ্রযাত্রার অন্যতম রূপকার তিনি। টাইগারদের সঙ্গে এখন না থাকলেও শুভকামনা বরাবরই থাকে তার পক্ষ থেকে। দর্শক, বলা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ ডেভ ওয়াটমোরের কথা। সময় সংবাদকে তিনি জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশ দল মাঠ ও মাঠের বাইরে অনেক উন্নত ও পরিণত দল। তার পরামর্শ দিলেন, টি-20 ফরম্যাটে টাইগারদের ভালো করতে হলে অবশ্যই খেলতে হবে বেশি ম্যাচ। আমার ওই দলটা খুব বেশি পরিশ্রম করত, ফিল্ডিং এ দারুণ ছিল, তাই আস্তে আস্তে ইতিবাচক ফলাফল পাই। আর এখন ওরা অনেক পরিণত। তার অন্যতম কারণ ক্রিকেট বোর্ড, একাডেমি দল, এ দল ও অনূর্ধ্ব 19 দলের কার্যক্রম ঠিকভাবে এগিয়ে নিয়েছে। আমার জানা মতে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট আগে থেকে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তাই আন্তর্জাতিক মানের ভালো খেলোয়াড় বেরিয়ে আসছে। আর টি-20তে সাফল্য পেতে আইপিএল এর মতো বড় আসরে নিয়মিত খেলা এমন ক্রিকেটার বেশ কয়েকজন দলে থাকলে ধারাবাহিক ফলাফল পাওয়া যাবে। সামনে টি-20 বিশ্ব আসর আছে, সময় নিয়ে ফরম্যাটটা বুঝে এগোতে পারলেই প্রত্যাশিত ফলাফল আসবে। প্রবাসের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে বসানো হয়েছে আর্চওয়ে। প্যারিসে হামলার পর সতর্ক অবস্থানে বাংলাদেশ, জানালেন আইজিপি। প্যারিসে এক হামলাকারীকে আটকের খবর অস্বীকার বেলজিয়াম পুলিশের। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের। ওয়াশিংটনে হামলার হুমকি আইএসের। 5 বছর আগে নিষ্পত্তি হয়ে যাওয়া বিষয়ে প্রশ্ন তোলায় সালাউদ্দিন কাদেরের স্ত্রীর করা রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের বয়সসীমা 65 বছর রেখে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। 2 মাসের মধ্যে মন্ত্রিসভায় তোলার আদেশ।
এবং বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অংশ নিতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল। সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস বাফুফের। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।